রাহুল গান্ধী, ভারতবর্ষের বিরোধী দলনেতা, তিনি সদ্য একটা প্রেস কনফারেন্স করলেন এবং সেই প্রেস কনফারেন্স করে তিনি এই ভোট চুরি কীরকমভাবে নির্বাচন কমিশনকে হাতের পুতুল বানিয়ে নির্বাচনে চুরি করে বিজেপি ক্ষমতায় এসেছে বা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন, সেইটা উনি কিছু উদাহরণ দিয়ে দেখিয়েছেন। তো মানে যে রাহুল গান্ধীকে বিজেপি এতদিন ধরে পাপ্পু বলে দাগিয়ে আসছিল, পাপ্পু কথাটার মানেটা এটাই যে সেই অর্থে ওয়ার্থলেস বা এখনো পর্যন্ত হয়নি, ছেলে মানুষ, সেই রাহুল গান্ধী আজকে এমন একটা চাল চাললো, রাজনৈতিক চাল চাললো, যেটার জন্য অ্যাটম বোম ঠিকই বিজেপি থরহরি কম্পমান। কি বলবে? দেখো, এতদিন পর্যন্ত না রাহুল সম্বন্ধে আমি অত্যন্ত হতাশ ছিলাম। তার কারণ হচ্ছে এত সুন্দর, এত কষ্ট করে, এত মানুষের সমর্থন নিয়ে এই যে ভারত যাত্রাটা করলো, ভারত জোড়ো যাত্রাটা যে করলো, মানে একেবারে কন্যাকুমারিকা থেকে যে কাশ্মীর অবধি, যেটা নিয়ে প্রত্যেকেরই মনে সন্দেহ ছিল যে এটা কি ও পারবে আদৌ। হ্যাঁ, মানে ওর পরিবারের পক্ষ থেকে ওর সন্দেহ ছিল, ও নিজেও খুব একটা কনফিডেন্ট ছিল না, ওর দলের লোকরা তো মোটেও না। হ্যাঁ, ওই অসম্ভব এরকম আর কি। যাই হোক, যোগেন্দ্র যাদবের মানে সাংঘাতিক একটা ইনফ্লুয়েন্সে তারপরে শেষ পর্যন্ত ব্যাপারটা মেটেরিয়ালাইজ হলো। অর্গানাইজারদের মধ্যে আপনিও একজন ছিলেন। আমি ছিলাম মানে এখানে যে ভারত জোড়ো অভিযানের একটা মানে পশ্চিমবঙ্গ শাখা, তার একটা উদ্যোক্তাদের মধ্যে আমি ছিলাম। ঠিক আছে, সেটা বাদ দাও। এখন কথা হচ্ছে ওইটার পরে সাধারণ মানুষের মধ্যে যে রাহুল গান্ধী সম্বন্ধে যে একটা বিরাট আশা জেগেছিল যে একটা যোগ্য নেতা হতে পারে, এইবার মোদির বিরুদ্ধে একটা সে সলিড, এতদিন যাকে ওরা ওই যে পাপ্পু টাপ্পু এসব বলছিল, হ্যাঁ, তখন আর কিন্তু ওকে ইগনোর করা যাচ্ছিল না। এবং ও মানুষের ভালোবাসা, মানুষের সমর্থনে না মানুষকে না অন্যরকমভাবে চেঞ্জ করে দেয়, অনেক ম্যাচিওর করে দেয়, অনেক দায়িত্বশীল করে দেয়। এবং সেইটা আমরা রাহুল গান্ধীর বক্তৃতার মধ্য দিয়ে বা তার মানে জেস্টার পশ্চারে সেটা কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পেরেছি। হ্যাঁ, তো যাই হোক, তারপরে তো দীর্ঘদিন একেবারে চুপচাপ, কোনো কিছুই আমরা খুবই হতাশ হয়ে যাচ্ছিলাম। এমনকি মাঝখানে এই যে ইন্ডিয়া জোটটা তৈরি হতে যাচ্ছিল, এবং সেটা তো পুরো পরিষ্কার বোঝা গেল যে মানে রাহুল নিজে কতটা জানি না, তবে রাহুলের দলবল যারা আছে, হ্যাঁ, তাদের ইয়েতেই একেবারে পিছন থেকে টেনে ধরা হলো এবং একেবারে কোমায় পাঠিয়ে দেওয়া হলো। যে সুন্দরভাবে একটা মানে ইন্ডিয়া জোটটা গড়ে উঠছিল ধীরে 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 ধীরে। হ্যাঁ, কিন্তু সবচেয়ে বড় হচ্ছে কি, এটা তো তোমাকে বিভিন্ন দায়িত্ব, এই যে এতগুলো মানে দল আছে, হ্যাঁ, তার মধ্যে কংগ্রেস ছাড়া বেশিরভাগই তো আঞ্চলিক দল, হয়তো কারো কারো একটা দুটো জায়গায় মানে শাখা থাকতে পারে, কিন্তু বেশিরভাগই আঞ্চলিক দল। হ্যাঁ, তো তাদের মধ্যে যে স্বার্থের একটা ইয়ের ব্যাপার থাকে, মানে এই সিট শেয়ারিং নিয়ে, কিন্তু সেটা এমন নয় যে সেটা একেবারে অসাধ্য। হ্যাঁ, আজকে যদি তুমি টিম স্পিরিটটাকে সেই জায়গায় নিয়ে যেতে পারো, তাহলে এটা কি একেবারে দুঃসাধ্য ব্যাপার তা নয়। এটা কিন্তু তখন কি হবে, তখন কিন্তু এটা একটু লজিক্যালি তো তোমাকে মুভ করতে হবে। হ্যাঁ, তুমি তো শুধু নিজের দলের কথা বললে হবে না, তোমাকে তো দেশের কথা ভাবতে হবে। আজকে যদি আমরা সবাই খানিকখানি স্যাক্রিফাইস না করি, তাহলে পরে তো সমঝোতাই হবে না। হ্যাঁ, সুতরাং একটা বাস্তব বোধের উপর দাঁড়িয়ে, হ্যাঁ, যার যেরকম যেখানে একটা দুটো এদিক ওদিক হয় অনেক সময়, হ্যাঁ, যারা একটু বড় দল তারা একটু বেশি সুযোগ পায়, হ্যাঁ, বা অনেক সময় ছোট দলকে রাখতে গেলে প্রয়োজনীয়তার খাতিরে হয়তো একটু বেশি দিতে হয়, এগুলো অ্যাডজাস্ট করতে হয়। কিন্তু সেই এবং তার চেয়েও বড় কথা যে সবচেয়ে তুমি একটা বিকল্প সরকার করতে গেলে তোমার একটা বিকল্প কর্মসূচি দরকার, সলিড কর্মসূচি। যে আজকে ওরা যা করে বেরিয়েছে, এখন ইন্ডিয়া জোট এসে, হ্যাঁ, আমরা 15 লাখ দেবো আর কি জানো আচ্ছা দিন এনে দেবো, এটা ফালতু কথা বলে তো কোনো লাভ নেই। তোমাকে একটা কর্মসূচি, সলিড কর্মসূচি দিতে হবে। যেমন নাকি ধরো প্রথমেই বলি, আমরা এক সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় বাস করি। সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় বাস করতে গেলে তোমাকে মানুষের ভোটের মানুষের যে ইচ্ছা, ভোটের মাধ্যমে তার সঠিক প্রতিফলন যাতে মানে ফলাফলের মধ্যে আসে, সেটা আমাকে লক্ষ্য রাখতে হবে। এটা প্রথম দিকে কিন্তু কোনো অসুবিধা ছিল না। যে সমর সেন প্রথম নেহেরুর সময়, তখন কি ছিল, প্রধানমন্ত্রীর অফিস থেকেই একজনকে দায়িত্ব দেওয়া হতো এবং এই নিয়ে কোনো কথাই ওঠেনি, কারণ তাদের নিরপেক্ষতা, তাদের যোগ্যতা এত বেশি ছিল, এই নিয়ে কোনো প্রশ্ন করার কারো কোনো সুযোগই ছিল না। কিন্তু পরবর্তীকালে আস্তে 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 সবকিছু পলিউটেড হতে থাকে। হ্যাঁ, এবং তারপরে এই নিজের কোলে ঝোল টানার একটা প্রবণতা দেখা যায়। আর এখন তো মানে এই বিজেপি তো তোমার বাজপেয়ীর আমলেও বিজেপি সরকার ছিল, কিন্তু এখন যে মোদী সাহের সরকার, একেবারে মানে প্যান্ট খুলে মানে শুরু করে দিয়েছে, কোনো লাজ লজ্জা, হ্যাঁ, কোনো মানে কিচ্ছু নেই। হ্যাঁ, একেবারে যা খুশি তাই, আমার হাতে ক্ষমতা, আমার যদি সামান্যতম আইনি সুযোগ থাকে আমি বিচারপতিকে হাঁটিয়ে দেবো, দিয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়োগ করবো, যা খুশি তাই করবো। সবাই এটা জানে 2:1 বিরোধী নেতার কথার কোনো মূল্যই নেই। তুমি যাকে চাইবে, তুমি পাপেট হিসেবে যাকে চাইবে সেই এসে বসে যাবে নির্বাচন কমিশনে, এবং সেখানে তুমি কাকে বসাচ্ছ, তোমার অতি অনুগত, দীর্ঘদিনের পরীক্ষিত যে অনুগত, যা বলবে তাই করবে,
কোনো যুক্তি তক্ক কিছু মানবে না, হ্যাঁ, সব ঝুঠায় বলে ইয়ে করে দেবে। আর যখনই নাকি তুমি আক্রমণ করবে তখনই বিজেপি বলবে সাংবিধানিক পদের বিরুদ্ধে লড়াই হচ্ছে, ঘোর অন্যায়, একে প্রতিহত করা দরকার, এই সমস্ত কথাবার্তা। মানে ডিফেন্স করছে বিজেপি, হ্যাঁ, আর ও বলছে সব ঝুঠায়। তো এইরকম একটা কম্বিনেশন নিয়ে আজকে এখান থেকে তুমি ভোটে কি সঠিক প্রতিফলন, মানুষের রায়ের কি প্রতিফলন তুমি আশা করো? হ্যাঁ, সুতরাং আজকে আমাদের সবসময় এটা প্রথম আমার মনে হয় একটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে একজন সঠিক, নিরপেক্ষ, যোগ্য, সর্বজন মানে গ্রাহ্য, সর্বজন গ্রাহ্য, মানে যাকে নিয়ে কোনো ডিসপুট নেই এবং তার যোগ্যতারও কোনো নিয়ে ডিসপুট নেই, সেরকম একজন মানুষকে নির্বাচিত করে নির্বাচন কমিশনারের দায়িত্বটা দেওয়া, যাতে সে সঠিকভাবে মানুষের রায়ের প্রতিফলনটা ভোটের বাক্সের মধ্যে দিয়ে উঠে আসে, তবেই তো একটা সঠিক সরকার গঠিত হবে। এবং এটা হচ্ছে 1 নম্বর, সঠিক ভোট হওয়া দরকার। তারপরে আমাদের সামনে যেটা সবচেয়ে বড় একটা প্রশ্ন এসে যায়, সেটা হচ্ছে দুর্নীতি। দুর্নীতিতে আজকে একেবারে মানে কোনো এখানে মানে পলিটিক্যাল সায়েন্সের একটা গীতার মতো একটা কথা আছে যে পাওয়ার করাপস, অ্যাবসলিউট পাওয়ার করাপস অ্যাবসলিউটলি। এটা একেবারে মানে গীতার বাক্যের মতো। হ্যাঁ, সুতরাং পাওয়ারে থাকলে একেবারে করাপশন জিরো হয়ে যাবে, গণতন্ত্র থাকলে এটা সম্ভব না। কিছু না কিছু, কারণ এটা সবাই মানে এটা চাণক্যও নাকি বলে গেছে যে জলে হাঁস কখন মাছ কখন জল খায় আর কর্মচারী কখন ঘুষ খায় বোঝা খুব কঠিন। সুতরাং একেবারে ঘুষকে জিরো করা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে সম্ভব না, কিন্তু তাই বলে এখন যা চলছে সেটাকেও মানা যায় না। একটা মেকানিজম থাকা দরকার, যেটার জন্য আন্না হাজারের সময় যে লড়াইটা হয়েছিল, যে লোকপাল বিল, লোকায়ুক্ত, রাজ্যের ক্ষেত্রে লোকায়ুক্ত, আর ওখানে হচ্ছে কি জানো ওটা, লোকপাল। এইটার মাধ্যমে এটাকে যদি সঠিকভাবে সঠিক ব্যক্তিদের ওই দায়িত্বগুলো দেওয়া হয়, হ্যাঁ, তাহলে পরে কিন্তু দুর্নীতি অনেকটা চেক হতে বাধ্য। কিন্তু সরকারের সদিচ্ছা থাকা দরকার। হ্যাঁ, একদলীয় সরকার থাকলে সেটা কিন্তু খুবই মানে একটা ইয়ের বিষয়, না হওয়ার সম্ভাবনা প্রচুর আছে। কারণ কোনো দলই একদম সাধু পুরুষ না, প্রত্যেকে নিজের কোলে ঝোল টানতে চায়, এটা আমরা বারবার দেখেছি। তো যাই হোক, আমাদের হচ্ছে যাতে পাবলিকের মানে জন্য বেস্ট যে ব্যবস্থাটা সেটা যাতে চালু করা যায়, তো এটা একটা। তারপরে হচ্ছে ধরো আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যাটা কি, হ্যাঁ, একটা হচ্ছে বেকারত্ব। এখন বেকারত্ব যে কথাগুলো এই যে অর্থনীতির ক্ষেত্রে যেটা বলা হয়, হ্যাঁ, সেটা হচ্ছে যে পুঁজির বিনিয়োগ হলে তবে এই বেকারত্ব বুঝবে, যত পুঁজি আসবে তত বেকারত্ব বুঝবে। আজকের দিনে এই কথাগুলো হয়তো একটা সময় ঠিক ছিল, বা এগুলো ইউরোপের ছোট ছোট দেশে যেখানে জনসংখ্যা খুবই কম, সেখানে হয়তো খানিকটা হলেও তাও খাটতে পারে, তাও এগুলো তাও সত্যি নয়। কারণ তুমি আমেরিকায় গিয়ে দেখো, আমাদের এই যে পার্থবাবু ইয়েতে অনেক পোস্টার্স উনি করছেন, হ্যাঁ, যেখানে দেখা যায় সেখানে পুরো মাত্রায় ওখানেও ফুটপাতে লোক শুয়ে আছে, বহু লোক আছে মানে তারা হোমলেস, হ্যাঁ, জবলেস, এরকম মানে, এবং তারা মানুষের দয়ার উপর বেঁচে আছে। তো ওই রকম একটা দেশ, সেখানে যদি এই অবস্থা হয়, তো সুতরাং এটা কোনো পথ নয়। আজকে আমাদের এইরকম একটা বিপুল জনসংখ্যার দেশে এত বিপুল বেকারি, সেখানে কিভাবে আমরা সমস্ত কিছু করতে পারি, এটার জন্য হ্যাঁ বাস্তবসম্মত প্ল্যানিং করে সেই অনুযায়ী এটা করতে হবে। এখানে ওই দলের এটা করলে আমি জিতবো আর ওটা করলে ওর ভালো হয়ে যাবে, সুতরাং ওটা করা যাবে না, এইটা চলবে না। হ্যাঁ, সুতরাং এই রকম সর্বদলীয় মানে রাজনীতি নিরপেক্ষ হয়ে দেশের পক্ষে যেটা ভালো সেরকম একটা নীতি গ্রহণ করা দরকার। আচ্ছা কল্যাণদা, এই যে রাহুল গান্ধী এই যে এটা প্রোগ্রামটা করলো, এই প্রেস কনফারেন্সটা করলো, এত প্রমাণ দিলেন, তো সেইটার পর তো মানে বিজেপির কতটা ক্ষতি হতে পারে বলে আপনার মনে হচ্ছে? বিজেপির ক্ষতি কতটা হবে না হবে সবটাই নির্ভর করছে বিরোধী পক্ষের ঐক্যের উপর বা তাদের ভূমিকার উপর। ঐক্যবদ্ধ না হলে সেই ভূমিকার কোনো মূল্য নেই। বিরোধীরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে সেই ভূমিকার একটু মূল্য আছে। হ্যাঁ, এবং সেইটে আমি অত্যন্ত মানে এটা আমার কাছে একটা আশার মানে বিষয় যে রাহুল গান্ধী সেই দিন বলেছে যে বিজেপির বিরুদ্ধে সমস্ত বিরোধী শক্তি যদি এক ঐক্যবদ্ধ না হয় তাহলে সবাই ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, সুতরাং আজকে তার মানে সে এটা ফিল করছে। তো এই বোধটা যদি তার এসে থাকে তাহলে তার এবার চেষ্টা করা উচিত ওই মানে মমতা ব্যানার্জি ঠিক নয়, মমতা ব্যানার্জিকে নেওয়া যাবে না, একবার ফোন করে মানে একটা কথার কথা বললাম, মানে এমন ভাবে বললাম যাতে তুমি না আসলেই ভালো। হ্যাঁ, মানে এই যে এদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্যই তো ইন্ডিয়া জোটটা আমার মনে হয় তো সবচেয়ে বড় সমস্যা ছিল। কিন্তু সেইটা যদি না হয়, এখন দেখছি ও বলেছে যে পাটনায় ও 10 তারিখে বোধহয় পদযাত্রা শুরু করবে বিহারে,
হ্যাঁ করে ও কবে শেষ 24 তারিখ না 1 তারিখ কি একটা শুনলাম, হ্যাঁ যে তারপরে পাটনায় বোধহয় একটা বড় মিটিং করবে, সেখানে মমতা অভিষেক এদেরকে ডেকেছে এবং আরো বোধহয় অন্যান্য বিরোধী দলগুলোকেও ডেকেছে। এই জিনিসটা আমি দীর্ঘদিন ধরে বলেছি, মানে যেখানে আমি সুযোগ পেয়েছি বলেছি যে এইটা যদি হয় না, আজকে যখন নাকি সমস্ত বিরোধী পক্ষ গিয়ে একটা মঞ্চে গিয়ে দাঁড়াবে, হ্যাঁ তার পাবলিকের মধ্যে যে যা সাংঘাতিক ইম্প্যাক্ট, যে মানুষের মধ্যে যে হতাশাটা ছিল সেটা কেটে যাবে এবং সমস্ত মানুষ তখন দেখবে সবের দাঁড়াবে। এবং এর ফলে যেটা হয় তখন না এই সমস্ত নির্বাচন কমিশন এইসব চক্রান্ত এসবটা উবে যায়, বুঝেছো? তখন দেখবে যারা কাজকর্ম করছে তারা বিদ্রোহ করছে, মানে পরিস্থিতিটাই বদলে যায়। তো আজকে এইটা যদি করা যায়, যদি রাহুল গান্ধীর এই শুভবুদ্ধিটা উদয় হয়, হ্যাঁ, এবং বিহারের ভোট আমি যদি এরকম ভাবে যদি ঠিকমতো ঐক্যবদ্ধ ভাবে যদি মুভ করতে পারে, তাহলে আমার আশা বিহারে জিতবে। এবং বিহারে যদি জেতে তাহলে পশ্চিমবঙ্গের হারা তো আরো বেশি ওদের পক্ষে সম্ভাবনা, যদি না ওই জিনিসটা। কারণ আমার মনে হচ্ছিল যে ওরা ওই যে এসআইআর এর নামে যেটা করছিল, আগে তো মহারাষ্ট্র তো ভোট মানে বকলমের ঢুকিয়েই গেছে ঢুকিয়ে মানে একটা জল মিশিয়েই গেছে করে, মানে দুধে জল মেশানো না জলে দুধ মিশিয়েছে, মানে ঘাপলা করেছে করে যাই হোক করে জিতে গেছে। সেগুলো তো পরে কোনো উত্তর তো দেয়নি, যাই হোক এখন নতুন খেলা, যে কারণ এদের দেখেছে এই যে মানে এনডিএ বিরোধী যে যারা আছে তারা হচ্ছে গরিব মানুষের ভোটটা বেশি পায়, মধ্যবিত্তর ভোট খানিকটা তো পাই বটে, হ্যাঁ, কিন্তু গরিব মানুষের ভোটটা বেশি পায়। আর গরিব মানুষের, হ্যাঁ, তারা তো বন্যায় তাদের কোনো নথি টথি কিছু ঠিক থাকে না, হ্যাঁ, তারপরে তারা রুটির জন্য ভিন রাজ্যে তাদের যেতে হয়, হ্যাঁ, দুটো পয়সা বেশি পায়। তো সুতরাং এটা তো মানে অবভিয়াস, এটা তো দীর্ঘদিন ধরে চলে আসে। হঠাৎ করে এই পরিযায়ী এটা আমাদের পরিযায়ী চোখটা খুললো কবে না কোভিডের সময়, হ্যাঁ, যখন নাকি এরকম সাংঘাতিক একটা সংকটে পড়লো, তার আগে পর্যন্ত তো আমরা পরিযায়ী বলতে পাখিকে বুঝতাম, পরিযায়ী পাখি, তারপর দেখা গেল যে শ্রমিকও নাকি পরিযায়ী হয়। এখন পরিযায়ী শব্দটা নিয়ে অনেক আপত্তি আছে। হ্যাঁ, মানে আপনি এটা দেখুন যে শ্রমিকটা হয়তো দক্ষিণ ভারতে রাজমিস্ত্রির কাজ করতে যাচ্ছে, সে হচ্ছে পরিযায়ী শ্রমিক, কিন্তু যে আইটি ইঞ্জিনিয়ারটা দক্ষিণ ভারতে গিয়ে টিসিএস এ চাকরি করছে সে কিন্তু পরিযায়ী নয়। মানে সে যেহেতু ঠান্ডা ঘরে বসে রয়েছে তাই সে পরিযায়ী নয়, সে যেহেতু বাবু হোয়াইট কলার জব করে তাই সে পরিযায়ী নয়। এখন এই যারা হোয়াইট কালার জব করে তাদের উপর তো এই আঘাতটা আসে না সেইভাবে। আপনি একদম ঠিকই বলেছেন, যেটা গরিব মানুষের উপরই এই আঘাত। হ্যাঁ, আমি সেটাই বলছি, কারণ এই জন্যই গরিব মানুষকে বাদ দেওয়ার জন্যই এরা এই ধরনের আধার চলবে না। আচ্ছা, আপনার কি মনে হয় না যে ধরুন বিহারেতে যদি বিজেপি হেরে যায় বা বিজেপির ওই এনডিএ জোট হেরে যায়, পশ্চিমবঙ্গে হারটা মোটামুটি ইনএভিটেবল, একদম, হ্যাঁ, তো সেটার পর এই রকম যদি রাহুল গান্ধী যে পথটা দেখালেন সেই নিয়ে যদি বাস্তবিক কোনো গণ আন্দোলন গড়ে ওঠে, তাহলে কি মোদি ওই 29 পর্যন্ত সরকার টিকিয়ে রাখতে পারবে? এনডিএ সরকার যেখানে মানে একক সংখ্যাগরিষ্ঠতার সরকার নয়, এটা তো সবসময় একটা থ্রেট আছে। আজকে বিহারের নির্বাচনের পরেই নীতিশ পাল্টি খাওয়ার একটা ব্যাপক সম্ভাবনা, এবং আমি তো মনে মনে এটা একদম নিশ্চিত জানতাম যে 29 অব্দি ও থাকবে না, হ্যাঁ, তাহলে ওর পলিটিক্যাল ক্যারিয়ার ডুব হয়ে যাবে। নীতিশ যদি পাল্টি খায় আর একটার পর একটা রাজ্য যদি এনডিএর হাতছাড়া হয়, তাহলে ওই কি জানো চন্দ্রবাবুও কতদিন অবশ্যই থাকবে না, কারণ চন্দ্রবাবুকে ভোটে ওই মুসলিমদের ভোটে জিততে হয়, চন্দ্রবাবুও কতদিন বশ্যতা স্বীকার করে থাকবে, এটা নিয়ে খুব সন্দেহ আছে। শুধু হিন্দু ভোটের উপর বেস করে একমাত্র বিজেপিই চলে, হ্যাঁ, ওরা কাউকে ভোট দিতেও দেয় না, কিছুই না, শুধু মুসলিমদের মধ্যে কিছু লোভী নেতা আছে যারা তাদেরকে টাকা পয়সা দিয়ে তাদেরকে দলে এনে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, মানে এই ধরে রাখুন আমরা সদ্য দেখেছি যে কংগ্রেসের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে দেখা করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যৌথভাবে রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার ব্যাপারেও জোর সওয়াল করেছে, একটা বেশ ফিল গুড ভাব চলছে ঠিকই, কিন্তু ওই দিনের শেষে বামেরা একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যাবে বৃহত্তর এনডিএ জোটের স্বার্থে বা বৃহত্তর দেশবাসীর স্বার্থে, এটা নিয়ে এখনো পর্যন্ত ঘোরতর সন্দেহ রয়েছে। আপনার কি মনে? তোমার সন্দেহ আছে, আমার কোনো সন্দেহ নেই, ওরা আসবে না, ওরা এলে তো দল উঠে যাবে, বুঝেছো? আজকে এই যে ওরা বলে না যে ওরা আইএসএফ এর সঙ্গে যেতে পারবে, কিন্তু তৃণমূলের সঙ্গে যেতে পারবে, ওরা হচ্ছে ওদের কাছে পৃথিবীর সবচেয়ে খারাপ নিকৃষ্টতম শ্রেণী শত্রু হচ্ছে তৃণমূল, কারণ ওদেরকে দল থেকে মানে ওদেরকে ক্ষমতা থেকে সরিয়েছে। সাম্প্রদায়িক দল আইএসএফ এর সঙ্গে চলবে যেতে রাজি। তুমি বলো না, এই যে এখন ওরা বুক চাপড়াচ্ছে, এটা বিজেপি কি করছে, এইভাবে বাঙালিদের খেপিয়ে দিয়ে মমতাকে অ্যাডভান্টেজ দিয়ে দিচ্ছে, এই তো হারিকেরি হচ্ছে, এইসব কথাবার্তা ওদের লোকেরা বলছে, মানে এটা তো পবিত্র সরকার বলছে সেটিং আছে, হাস্যকর
যে পরিযায়ী শ্রমিকরা, বাঙালি পরিযায়ী শ্রমিকরা বাইরে মার খাচ্ছে, সেটা নাকি মমতার সঙ্গে বিজেপির সেটিং আছে। কিন্তু মানে এখন কথা হচ্ছে ওরা বিজেপি নিজের কবরটা খুঁড়ছে মমতাকে জেতানোর জন্য, এটা ওদের কথা। কিন্তু বিজেপি মাথায় অন্যরকম এ প্ল্যান বি প্ল্যান আছে। ওরা তো সার্ভে করিয়ে দেখেছি মিজারেবল রেজাল্ট। হ্যাঁ, মানে সুতরাং 26-এ যদিও ওরা একটা ওই ফিয়ে দিয়ে চেষ্টা করবে যে মানে ডিলিশনে এসআইআর এর নামে লাখ লাখ ভোট যদি কিছু বাতিল করতে পারে, হ্যাঁ, তাহলে পরে যদি একটা আশা জাগে, সেটা একটা চেষ্টা আছে। প্ল্যান বি হচ্ছে যদি আমরা হেরে যাই, মানে ধরো এই বাঙালি অস্মিতার কারণে মমতা একদম স্লিপ করে গেল, তখন এই যে সমস্ত জায়গা থেকে আরো ঠেঙিয়ে ওদের সব বাংলায় পাঠাবে। এবার বাংলায় পাঠানোর পরে হ্যাঁ কত লোককে মমতা চাকরি দেবে, তাদের তো পেটে টান ধরবে। তখন তো তারা বলবে এই বিহারি হাঁটা এখান থেকে, ওই কাজটা আমি করবো এবার। এবং সেখানে দেখবে এদিকেও উস্কবে ওদিকেও উস্কবে, বুঝেছো? দুদিকে উস্কে দিয়ে একটা যদি এরকম বাঙালি বিহারি, বাঙালি ইউপি, বাঙালি অমুক এই সমস্ত যদি লাগানো যায়, ওরা তো দেখুন এই যে বাংলা ভাষার মাঝখানেও ভাগ করার চেষ্টা করছে, এটা বাংলা ভাষা ওটা বাংলাদেশি ভাষা, মানে আবারও একটা সেই হরে ঘরে মানে ওরা চেষ্টা করেছিল উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বঙ্গবঙ্গের একটা চেষ্টা করেছিল, আবারও ওরা এই বাংলা ভাষার মাঝখানে ভাগ করে কিন্তু আবার একটা বঙ্গবঙ্গের ধান্দা করছে। প্ল্যান এ বি সি ডি অনেক কিছু আছে, একের পর সব রকম চেষ্টা করে যাচ্ছে, হ্যাঁ, যদি যেখানে সাকসেস পাবে আর কি। কিন্তু কথা হচ্ছে ওদের নানা রকম প্ল্যান আছে। এখন এই যে তখন 26টা যদি না হারে, মানে ওরা যদি হেরে যায়, তখন ওরা 29টা টার্গেট করবে। 29-এর জন্য ওই সমস্ত প্রস্তুতি এটা মানে এখন থেকে করে রাখছে। যাই হোক, আমি একেবারে শেষে আমাদের এবার শেষ করব। একেবারে শেষে আপনার কি মনে হচ্ছে যে মানে রাহুল গান্ধী এবার একটু সাবালক হয়ে উঠেছেন, মানে পরিণত রাজনৈতিক ব্যক্তিত্বের মতো? এই যে সত্যি খুব স্মার্টলি উনি এই প্রেস কনফারেন্সটা করেছেন, এটা দেখে রীতিমতো যারা পাবলিক স্পিকিং করেন, পাবলিক স্পিচ দেন, বা যারা প্রেজেন্টেশন দেন, পাবলিক প্রেজেন্টেশন, তাদের শেখা উচিত। ম্যানেজমেন্ট কোর্সেতে এগুলো আমাদেরকে শেখানো হতো, হাউ টু মেক পাবলিক প্রেজেন্টেশন। উনি যেভাবে প্রেজেন্টেশন করেছেন সেটা শেখা উচিত। আপনার কি মনে হয় যে এইটা প্রেজেন্টেশনটা খুব স্মার্টলি করেছে? এটা ওকে আমার স্যালুট জানাতেই হবে। এখন ব্যাপারটা হচ্ছে বিজেপি মানে টিকবে না, কি হবে না হবে, বা তুমি কি বললে রাহুল গান্ধী কতটা পরিণত হয়েছে? কারণ দেখুন একটা জিনিস তো মানতে হবে যে ওনার ঠাকুমার সব থেকে খারাপ রেজাল্ট ছিল ওই 150 না 157 এরকম কিছু, সব থেকে খারাপ রেজাল্ট। ওনার সব থেকে ভালো রেজাল্ট হচ্ছে 99। হ্যাঁ, মানে সেইটার পর উনি বেশ কিছুদিন দেশের বাইরে চলে গিয়েছিলেন ছুটি কাটানো। 24-এর আগে একদম ভুলভালই হয়েছে। হ্যাঁ, যদিও লোকসভায় ওনার খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু ভাষণ ছিল যেগুলো খুব মানে ইম্প্যাক্ট ফেলেছিল। তারপর এই যে স্টেপটা উনি নিলেন, একেবারে ফ্রন্ট ফুটে এসে খেলেছেন। শোনো, এই ক্ষেত্রে না আমি একদম মানে ব্ল্যাঙ্ক চেক দিতে পারবো না যে রাহুল এবার একেবারে সুইপ করে যাবে, রাহুল একেবারে অপ্রতিরোধ্য হয়ে গেল। আর রাহুলকে মানে মাঝে মাঝে উনি জ্বলে ওঠেন, ঝুপ করে নিবেন, দপ করে জ্বলে ওঠেন, ঝুপ করে নিবেন। এটাই হচ্ছে ভবিষ্যতে ও কতটা কি করবে, কতটা ও ঠিক পথে চলবে, ও কার বুদ্ধি পরামর্শে কি করবে। যেমন নাকি এইটা যদি কারো বুদ্ধি পরামর্শ করে থাকে, যে এটা কিন্তু অত্যন্ত ক্লেভারলি করেছে, যে মানে অনেকগুলো না খুঁজে যে দেখে যে একটা ইয়েকে দেখো, বেছে নাও, একটা ইয়ের সেগমেন্ট থেকেও একটা অ্যাসেম্বলি সিট বার করেছে, যেখানে বিশাল ফারাকটা মানে ধরতে পেরেছে, এবং সেটাকে একেবারে মানে নাম্বারের সাহায্যে মানে কোন রকম যাতে নাকি আর কোনো ইয়ে ডিনাই করার জায়গায় নেই, সেইভাবে বিজেপি যথেষ্ট ভয় পেয়েছে। সেটার পর থেকে কতগুলো রাজ্য মানে নির্বাচন কমিশনের এই ডেটাগুলো ডিলিট করে দিয়েছে, ওয়েবসাইট থেকে তুলে নিয়েছে। হ্যাঁ, ও তো একের পর এক জায়গা থেকে তুলে নিচ্ছে। কারণটা হচ্ছে এখন সব জায়গা থেকে যদি এরকম আরম্ভ করে, বুঝলে না, একেবারে নির্লজ্জ হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে যে সবটা শোনো, এই যে কোর্ট মাঝে মাঝে বিগড়ে যায়, হ্যাঁ, কোর্ট আবার লাইনে এসে যাবে যদি বিরোধী পক্ষ রাস্তায় ঠিক মতো নামতে পারে। সবটাই হচ্ছে মানে বিরোধী ঐক্যের উপর নির্ভর করছে, ঐক্যের উপর এবং তাদের কর্মসূচি। এবং সেক্ষেত্রে যেহেতু কংগ্রেস এবং তার নেতা রাহুল, তার অ্যাক্টিভিটি, তার যে মানে ইয়ে কি বলবো, তার যে মানে কাজের ধারা বা লক্ষ্য, সেটাকে যদি ঠিকঠাক মতো নিয়ে চলতে পারে, তাহলে অবশ্যই মানে পজিটিভ রেজাল্টের দিকে আমরা এগোচ্ছি।